প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান হেলথ ফর পিপলে। সাথে আছি আমি ডাক্তার সাব্বির হাসান। নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। কিন্তু তার সাথে একটু মানে চেঞ্জ করে বলতে চাই যে আমাদেরকে একটি সুস্থ মা দিন, তাহলে আমরা আপনাদেরকে একটি সুস্থ জাতি উপহার দিতে পারবো। তার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার সুমাইয়া বারী সুমি, এবং আমাদের সাথে অনলাইনে থাকবেন প্রফেসর ডাক্তার পারভিন ম্যাম। উনি আমরা এখনও ওনাকে হয়তো কানেক্ট করতে পারিনি, বাট খুব শীঘ্রই হয়তো কানেক্ট হয়ে যাবেন। সো আমরা আজকে মূলত গর্ভবতী মায়েদের যত্ন এই বিষয়ক যে আলোচনা, সেটার জন্য আমাদের স্টুডিওতে যিনি আছেন প্রফেসর ডক্টর সুমাইয়া বারী সুমি ম্যাম, ওনার কাছে ডিরেক্ট চলে যেতে চাই। ম্যাম, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম সাব্বির, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ আজকে এত গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, প্রথমেই আসলে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আমাদের এই যে গর্ভবতী মাদের যে স্বাস্থ্য, এটার একটা ব্রড স্পেকট্রামে আমরা আসলে কিভাবে বুঝি যে এই আসলে প্রথম 10 মাস, গর্ভকালীন যে 10 মাস, এটা নাকি তারও আগ থেকে? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো প্রথমে, যে আমাদের যদি যে টপিকটা হচ্ছে গর্ভকালীন, কিন্তু আসলে একটা গর্ভবতী মায়ের পরিচর্যা, তার মানসিক শারীরিক যে প্রিপারেশনটা, সেটা কিন্তু আসলে গর্ভবতী হওয়ার পূর্ব থেকেই নেওয়া দরকার, এবং যেটাকে আমরা প্রি কনসেপশনাল কাউন্সেলিং অ্যান্ড চেক আপ বলি। কিন্তু সাব্বির, দুর্ভাগ্যবশত আমাদের দেশে কিন্তু আজকাল যদিও কিছু শিক্ষিত ছেলেমেয়েরা আসছে যে তারা প্রেগনেন্ট হওয়ার আগেই আমাদের কাছে কাউন্সেলিং করতে আসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েরা দেখা যাচ্ছে খুব অপরিকল্পিতভাবে তাদের গর্ভধারণ হচ্ছে। কাজেই এই অপরিকল্পিত গর্ভধারণে কিন্তু গর্ভবতী অবস্থায় দেখা যাচ্ছে মাটি বিভিন্ন রকমের কমপ্লিকেশনের শিকার হচ্ছে। কিন্তু যদি সে প্ল্যান্ড ওয়েতে একটা গর্ভধারণ করে, সেক্ষেত্রে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই, যেমন আমাদের দেশে কিন্তু অনেক সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আছে, যেটা অনেক মেয়ে নিজেও জানে না যে তার আসলে এই সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আছে। এবং এই থাইরক্সিন বা এই থাইরয়েড লেভেলটা গর্ভপূর্ববর্তী অবস্থায় যদি সে ঠিকমতো কারেকশন না করে গর্ভবতী হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাটার অনেক ধরনের প্রবলেম হতে পারে। তার নিউরোনাল প্রবলেম হতে পারে, তার লো আইকিউ হতে পারে, তার ডেভেলপমেন্টাল প্রবলেম হতে পারে। কারণ আমাদের দেশে কি হয়, ইভেন প্রথম ট্রাইমাস্টারে তো অনেকে আমাদের কাছে চেক আপেও আসে না, তারা 3 মাস 4 মাস পার করে আসে, তাই না? তো এইটার জন্যই আসলে গর্ভপূর্ববর্তী চেক আপটা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই সময়টাতে মানে আপনি সাব ক্লিনিক্যাল যে হাইপোথাইরয়েডিজমের কথা বললেন, তো এটা তো আসলে অনেকেরই হয়, বিশেষ করে সবাইকে থাইরক্সিন টাইপের যে ওষুধ সেসব খেতে হয়। কিন্তু কমন সমস্যা এটি ছাড়া আর কি কি আছে, মানে গর্ভকালীন যে কমন সমস্যা? খুবই সুন্দর একটা প্রশ্ন করেছো, যে এই জন্য বলছি যে এখন একটা কথা বলে কিন্তু, তাই না, যে আমাদের যারা দাদা দাদি নানা নানি হয়েছে তারা বলে যে আমাদের সময় তো এত ডাক্তারই দেখাতে হতো না, তোমাদের সময় এত ডাক্তার দেখাতে হয় কিনা। এখন দেখো তো আজকাল যে দিনকাল পড়েছে, তাতে কি মনে হয় না যে খুব ইয়াং এজের মেয়েদেরই আমরা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এই জাতীয় প্রবলেমগুলো অনেক পাচ্ছি, যার জন্য কিন্তু দেখা যাচ্ছে আমরা গর্ভবতী অবস্থায়ও আমাদের মেয়েদের বা মায়েদের আজকাল এই গর্ভাবস্থাকে কমপ্লিকেটেড করার জন্য ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার, এবং এই হাই ব্লাড প্রেশার যখন ঠিকমতো কন্ট্রোল করলো না, সেখান থেকে প্রি এক্লাম্পসিয়ার মতো খুবই মরণ ব্যাধি অবস্থাতেও কিন্তু একটি মা চলে যেতে পারে। মরণ ব্যাধি এই জন্য বলছি যে একটি এক্লাম্পসিয়ার মা, সে মনে করো সে এক্লাম্পসিয়া নিয়ে আসলো, 9 মাস গর্ভবতী অবস্থায় খিঁচুনি নিয়ে আসলো, আমরা তাকে সাথে সাথে সিজার করে হোক নর্মাল করে হোক বেবিটা বের করলাম, কিন্তু এই একটা কনভালশন থেকে এই মাটার কিন্তু স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে, প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে, তার হার্ট লাংস কিডনির একটা এমন ড্যামেজ হয়ে যেতে পারে যে পরবর্তীতে এই প্রবলেমগুলো নিয়ে মাটা বেঁচে থাকবে এবং অনেক ধরনের সাফারিং সে তাকে সহ্য করতে হবে। সো আচ্ছা, আমাদের যে অ্যান্টিন্যাটাল যে চেক আপ যেগুলো রেগুলার আমরা চেক আপ যেগুলো করছি, সো এটা আসলে কতদিন পর পর আসলে করা উচিত?
আসলে কিন্তু WHO যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেটা একদম স্ক্যাজুয়াল করা ছিল, সেটাতে কিন্তু ছিল একেবারে 14টা ভিজিট করতে হবে, তো যেটা খুবই ইম্পসিবল। 14টা? হ্যাঁ, সেটাকেই কিন্তু খুবই মিনিমাইজ করে আস্তে আস্তে আমরা কি 4টা, অন্তত অ্যাটলিস্ট 4টা ভিজিট যেন একটা মা করে। যেমন গর্ভাবস্থায় সে প্রথম দিকেই একটা করবে, প্রথম 3 মাসের মধ্যে, তারপরে 24 সপ্তাহের মধ্যে আরেকটা করবে। এই দুটো জায়গায় দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার কাজ করে। প্রথম যে 3-4 মাসের মধ্যে আসছে, তখন কিন্তু আমরা তার প্রিলিমিনারি স্টেজটা পাচ্ছি, কারণ আমাদের অনেক গর্ভাবস্থায় মারা আসে যারা জানেই না যে তারা প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই তারা ডায়াবেটিক, হাইপারটেনশন অথবা হাইপোথাইরয়েডিজমে ভুগছে। তাহলে এই প্রথম 3 মাসের মধ্যে আসলে সেটা আর্লি ডিটেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চা ও মায়ের পরবর্তী কমপ্লিকেশনগুলো আমরা প্রতিরোধ করতে পারছি। পরের যে 5 মাসের মধ্যে যেটা বলছি, আমরা 5 মাসে একটা অ্যানোমালি স্ক্যান বলি, এবং ওই টাইমে আমরা ওজিটিটি পরীক্ষাটা করি, যেটাকে ব্লাড সুগার করে আমরা বুঝি যে হ্যাঁ ডায়াবেটিস হলো কিনা। হ্যাঁ, তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার মায়ের ডায়াবেটিক আছে, অথবা আজকাল কি পাচ্ছি সব মেয়েরাই কিন্তু বেশ ওবেসিটির প্রবলেম নিয়ে আসছে। তো এই ওবেসিটি একটা বড় ধরনের সামাজিক সমস্যা হয়ে গেছে আমাদের, সেখান থেকেও কিন্তু মারা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। তো এই অ্যানোমালি স্ক্যান এবং ওজিটিটি, এই দুটো আমি বেশি করে গুরুত্ব দিচ্ছি এই জন্য যে এই সময় কিন্তু যদি আমি জানতে পারি যে মাটা ভালো আছে এবং তার গর্ভের বাচ্চার কোনো ধরনের প্রবলেম নেই, জন্মগত ত্রুটি নেই, এতে করে কিন্তু জিনিসটা আরো একটু সুন্দর হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তার ব্লাড প্রেশারটাও ঠিক আছে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এগুলো আসলে আমরা তাহলে মানে বটম লাইন হচ্ছে আমরা মোটামুটি 4টা ভিজিটে নিয়ে এসেছি, যেটা WHO আসলে 14টার কথা বলেছে। এক্স্যাক্টলি, যেমন আরো দুটো তোমাকে মিস করে গেলাম, যে আরেকটা হচ্ছে কি 32 সপ্তাহের মধ্যে, 8 মাসের মধ্যে, আরেকটা হচ্ছে 36 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, কেন? এখানেও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে গর্ভাবস্থায় আমরা যখন আল্ট্রাসোনোগ্রাফি করতে দিই, একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা লক্ষ্য করি যে তার গর্ভের বাচ্চার সাথে গর্ভের ফুলের অবস্থানটা কোথায়। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু গর্ভের ফুলটা যদি দেখা যায় জরায়ুর মুখের কাছাকাছি থাকে, যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলছি, সেটা কিন্তু একটা মারাত্মক রকম ঝুঁকির মুখে ফেলে দিতে পারে মাকে। কিভাবে? যদি কোনো কারণে গর্ভফুলটা বাচ্চার আগে জরায়ুর মুখে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই মেয়েটার নর্মাল ডেলিভারি হতে গিয়ে এত বেশি রক্তক্ষরণ হবে যে মা বাচ্চা দুজনেই মৃত্যুর ঝুঁকিতে পড়ে যেতে পারে। ওকে ম্যাম, একটা কি বলবো, যে কোয়েশ্চেনটা এরকম যে মাতৃ মৃত্যুর হারটা বাংলাদেশে আসলে এখন কি রকম অবস্থায় আছে? হ্যাঁ, এটাই বলছি যে আজকাল কিন্তু এই যে এত চেকআপ, এত পরীক্ষা নিরীক্ষা, এত কিছু কেন? তাহলে সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে না যে 10 বছর আগে যদি আমি ফিরে তাকাই আর 10 বছর পরে, আমাদের এখন মাতৃমৃত্যু হার অনেক কমে এসেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই মাতৃমৃত্যু হার কমে আসার জন্য আমাদেরকে যতই বলা হোক না কেন যে না, ডক্টররা এখন বেশি বেশি পরীক্ষা দিচ্ছে, বেশি বেশি চেকআপ করছে, বেশি বেশি সিজার করছে, কিন্তু এগুলোর কি আসলে কোনো বেনিফিটই মা বা মেয়েরা পাচ্ছে না? ডেফিনেটলি পাচ্ছে, কারণ আজকাল এই গর্ভকালীন যে মায়েদের সমস্যা এবং ডেলিভারি পরবর্তী সমস্যা বা ডেলিভারি সংক্রান্ত যে জটিলতা, এগুলো কিন্তু অনেকাংশেই কমে গেছে, এবং এখান থেকে কিন্তু মাতৃমৃত্যু হারও অনেক কমে গিয়েছে। ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, তারপর ফিরে আসছি আবার আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর পিপল। সো আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে হেলথ ফর পিপল অনুষ্ঠানে। আমি আছি সাথে ডাক্তার সাব্বির হাসান, এবং আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার সুমাইয়া বারী সুমি ম্যাম, যিনি ইউনাইটেড মেডিকেল কলেজে প্রফেসর হিসেবে কর্মরত আছেন। আমাদের সাথে আসলে থাকার কথা আছে ডাক্তার পারভিন রহমান, প্রফেসর ডাক্তার পারভিন রহমান। উনি গাইনোকোলজি ডিপার্টমেন্টাল হেড, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ। আমরা অনলাইনে তাকে যুক্ত করার চেষ্টা করছি, যদি যুক্ত হতে পারেন আমরা খুবই তার ম্যামের কাছে আমাদের কিছু কোশ্চেন থাকবে। সুমাইয়া বারী সুমি ম্যাম, আপনার কাছে একটা খুব কমন বাট একটু আপনাদের জন্য একটু এটাকে কি বলবো, একটু এম্বারেসিং কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে, আপনারা কি মানে বিশেষ করে গাইনোকোলজিস্টরা এবং হসপিটালরা যে জিনিসটা করেন, সেটা হচ্ছে নর্মাল ডেলিভারির থেকে আপনারা
সিজারিয়ান সেকশনের দিকে বেশি আগ্রহ প্রকাশ করেন, এটা কি শুধুমাত্র পয়সার জন্য নাকি এটার পিছনে অন্য কোনো রিজন আছে? মোটেও এমব্রেস ফিল করছি না সাব্বির, কারণ এই কোয়েশ্চেনটা প্রতিদিন বোধহয় চেম্বারে বসে আমাদেরকে ফেস করতে হয়, এবং প্রতিদিনই আমরা যখন পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করি এটা আসে। দেখো, আমি এই প্রশ্নের উত্তরটা আমি কখনোই বলবো না যে না, এটা আসলে এরকম কোনো উদ্দেশ্য নয়। আসলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পেশায় কিন্তু কিছু সততা অসততা দুটো ব্যাপারই থাকে। কিন্তু আমরা যারা আছি, আমাদের বিশেষ করে যারা আমরা ঢাকা বেস যারা প্র্যাকটিস করছি, আমরা কিন্তু মোটামুটি যে ফ্যাসিলিটি নিয়ে কাজ করছি তাতে কিন্তু আমরা অনেক ইনভেস্টিগেশন আর ডায়াগনস্টিক টুলের মাধ্যমে কোন মাটা কীরকম ঝুঁকির মধ্যে আছে বা কোন ডেলিভারিটা নর্মাল ডেলিভারি হলে কীরকম রিস্ক হতে পারে বা এটার আউটকামটা কীভাবে হতে পারে সেটা অনেক আর্লি ডিটেক্ট করতে পারি। একটা এক্সাম্পল দিতে চাচ্ছি তোমাকে, যেমন আমাদের কিন্তু তুমি যেমন বললে যে আপনারা আজকাল বেশি সিজার করছেন, এটা আমি বলছি না, এটা জেনারেল পারসেপশন, পুরো বাংলাদেশের মানুষের একটা পারসেপশন, তাদেরকে রিপ্রেজেন্ট করছো। এক্স্যাক্টলি। তো আমি সেটাই বলছি যে এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আজকাল কিন্তু আমরা নর্মাল ডেলিভারির জন্য অনেককে এনকারেজ করছে। এখন আমি যদি খুব ব্যাকগ্রাউন্ডে যাই, আগেকার মাদের এত বেশি নর্মাল ডেলিভারি হতো কেন, আজকাল কেন হচ্ছে না? তুমি বলো তো, একটা মা, আগেকার একটা মা, সে কিন্তু দৌড়ে দৌড়ে গাছে উঠছে, মাঠে খেলেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এক্স্যাক্টলি, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল। তারা গর্ভবতী অবস্থায়ও কিন্তু পুরো 9 মাসই কাজ করে গিয়েছে, এবং তারা নিচু হয়ে বসে ঘর মুছেছে। হ্যাঁ, যেই জিনিসগুলো তুমি আমাকে দেখাতে পারবে যে আজকাল যে মেয়েরা আছে তারা কি এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো করে? ম্যাম, এই ব্যাখ্যাগুলোতে আসছি। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিতে চাই। হ্যাঁ, সরি। আমরা এই মুহূর্তে জুমে আমাদের প্রোগ্রামের আরেকজন গেস্ট তাকে পেয়েছি। সম্ভবত টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য আমাদের এই সমস্যাটা হয়েছিল। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর পারভিন রহমান, বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগ, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ম্যাম, কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? প্রফেসর ডক্টর পারভিন রহমান, শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্ক। ম্যাম, কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? ওকে, সরি, আমি আমাদেরকে একটা ফোন কল ছিল সম্ভবত। ওকে, ফোন কলটাও সম্ভবত আমরা দিতে পারছি না। ও, ওয়ালাইকুম সালাম। আমরা ফোন কল পেয়েছি। দর্শক, আপনার নাম পরিচয় বলে একটু প্রশ্নটা যদি করতেন। জি, আমার নাম শিউলি। জি, আপনি কোথা থেকে বলছিলেন? কুমিল্লা থেকে বলছি। জি, বলেন না, কি সমস্যা? সমস্যা এই গর্ভবতী, মানে ডায়াবেটিস, গর্ভ হিসাবে ডায়াবেটিস থাকলে কত নিয়ন্ত্রণে থাকবে? শিউলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা থেকে আমাদের প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। ডায়াবেটিস থাকলে কি নরমাল ডেলিভারি হওয়া সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলছি। আপনাকে যেটা করতে হবে শিউলি, যে আপনি গর্ভাবস্থায় ডায়াবেটিস আমরা আজকাল প্রচুর পাই, কিন্তু এই ডায়াবেটিসটা যদি ওয়েল কন্ট্রোল থাকে তাহলেও কিন্তু তার আউটকামটা সেম আরেকটা গর্ভাবস্থা যেটা প্রেগন্যান্সিতে ডায়াবেটিস না সেই মাটার মতোই হবে, এবং নর্মাল ডেলিভারিও সম্ভব। কিভাবে আমি বলি, উনি বলছেন যে তাহলে আমার ডায়াবেটিসের মাত্রাটা কতটুকু রাখা উচিত, এইটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো ওনার খালি পেটে যেন অবশ্যই সেটা 5.3 5.4 এরকম থাকে, এবং খাবার পর সেটা নাস্তা খাওয়ার 2 ঘন্টা পর হোক, দুপুরে লাঞ্চের 2 ঘন্টা পর হোক, রাতের ডিনারে 2 ঘন্টা পর হোক, সেটাও কিন্তু 7.6 এর নিচে থাকবে। 7.6, থ্যাংক ইউ। এই দুটোর মাত্রা যদি সে ঠিক রাখে তাহলে গর্ভাবস্থায় যে ডায়াবেটিসের কারণে তার বাচ্চাটা অনেক বড় হয়ে যেতে পারে, যেটাকে ম্যাক্রোসোমিয়া বলি, তার অনেক বেশি পানি হয়ে যেতে পারে, যেটার জন্য আগেই পানি ভেঙে যেতে হয়। আমরা একটু আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন প্রফেসর ডক্টর পারভিন রহমান। ম্যাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, এবং আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য আপনাকে পেতে আমাদের একটু সমস্যা হয়েছে। প্রফেসর ডক্টর সুমাইয়া বারী ম্যাম আমাদেরকে আসলে হাই রিস্ক প্রেগন্যান্সি সম্বন্ধে কিছুটা বলছিলেন। সো একটু যদি বলতেন যে যেহেতু আপনি ঢাকার বাইরে এই মুহূর্তে প্র্যাকটিস করছেন,
সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে। আপনারা এই হাই রিস্ক প্রেগন্যান্সিটা কিভাবে ম্যানেজ করেন? মেডিকেলের সব ধরনের ফ্যাসিলিটিস আছে আমাদের, আর আমরা 24 আওয়ার্স বাই 7 সবসময় আমাদের কনসালটেন্ট বা স্পেশালিস্ট থাকে 24 আওয়ার্স। সেখানে একাধারে অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট এন্ড আপনার চাইল্ড স্পেশালিস্ট সবাই থাকে আর কি। সো এটা আমরা সবসময়, এটা আমাদের কোনো সমস্যাই হয় না। এবং এই সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে উত্তরবঙ্গ থেকে, রাজশাহী বলে, সব জায়গা থেকে আমাদের সব ধরনের পেশেন্টই আসে, আমরা এটা রিসিভ করে থাকি। আর ওদিকে চিটাগাং থেকেও আমাদের আসে, এই আর কি। ওকে ম্যাম, একটু যদি বলতেন যে ঢাকা এবং ঢাকার বাইরের পেশেন্টদের আসলে বিহেভিয়ারাল কোনো চেঞ্জেস আছে কিনা? মানে ঢাকার পেশেন্টরা দেখা যায় যে অনেক সময় অনেক বেশি কনসার্ন থাকে, সো ঢাকার বাইরের পেশেন্টদের মধ্যে এই কনসার্ননেসটা কতটুকু আপনাদের ওই প্র্যাকটিসের জায়গা থেকে যদি বলেন। যদি এটা বলতে চাই তাহলে আমি উত্তরবঙ্গে পেশেন্টরা কিছুটা ঢাকার চেয়ে কিছুটা আমি বলবো যে আছে, কিন্তু তারপরেও এখন আগের চেয়ে আমি এখন তো অনেক বছর ধরে আছি এখানে, আগের চেয়ে অনেকটা ইমপ্রুভ, অনেকটা কনসার্ন, এই আর কি। ওকে, তবে ঢাকায় যেমন যতটা তার কনসার্ট, যতটা সিরিয়াস নেয়, এখানে কিছুটা কম আছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা এখানে যখন আমরা কাজ করি দেখি যে এখানে মানে খুব আর্লি ম্যারেজটা খুবই বেশি পেয়ে থাকে, যেটা আমাদের জন্য খুবই রিস্ক। 13 ইয়ার্সে সে লেবারে আসছে, 13 ইয়ার্স 14 ইয়ার্স, এটা অনেক বেশি আমরা পেয়ে থাকি। ওকে, ধন্যবাদ প্রফেসর ডক্টর পারভিন ম্যাম আপনাকে। আমি আবার একটু স্টুডিওতে ফেরত আসতে চাই। ম্যাম, আপনি উনিও বলছিলেন যে ঢাকার বাইরেও দেখা যায় যে এখন ম্যানেজমেন্টগুলো হচ্ছে, ঠিকঠাক মতোই হচ্ছে। এবং একটা জিনিস একটু বলবেন যে এই হাই রিস্কে যদি আমরা না যেতে চাই, এটা তো আসলে আপনারা বলছেন যে প্রেগন্যান্সিটা আপনাকে ম্যানেজ করতে পারছেন হাই রিস্ক হওয়ার পরও, কিন্তু হাই রিস্ক যাতে না হয় এটার প্রিভেনশনটা আসলে কি? খুবই সুন্দর প্রশ্ন। তার আগে আমি পারভিন আপাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপা এত সুন্দর একটা ইস্যু আপা বলেছে না, যে আমার খুব ভালো লাগলো আপা। আসলে এই যে আর্লি ম্যারেজ এইটা যে হচ্ছে, এটার কারণেই কিন্তু আর্লি ম্যারেজ মানে প্রি এক্লাম্পসিয়ার চান্স তার বেড়ে যাচ্ছে, ওকে, হাই ব্লাড প্রেশারের চান্স বেড়ে যাচ্ছে এই বয়সে। এবং এই বাচ্চা মেয়েগুলো যখন লেবারে যাচ্ছে, তার তো নিজেরই পেলভিসটা ঠিকমতো গঠিত হয়নি। কাজে এই বাচ্চাগুলো কিন্তু আমার ধারণা আপাদেরকে অনেক অবস্ট্রাক্টেড লেবার ফেস করতে হয়। এবং আমি ব্যক্তিগতভাবে জানি, যেহেতু খাজা ইউনুস আলীতে আপা আছেন এবং আমার আরও অনেক পছন্দের কলিগরা আছে, ওনারা কিন্তু ওখানে এগুলো অনেক সুন্দর ম্যানেজ করছেন। এবং এই অবস্ট্রাক্টেড লেবার যেটা বলছি সাব্বির, এখান থেকে একটা বাচ্চা মেয়ে কিন্তু সারাটা জীবন ফিস্চুলার মতো একটা খুব চরম দুঃখের জীবন নিয়ে বেঁচে থাকতে পারে। সেটা কিভাবে? তার ওই ছোট্ট প্যাসেজ দিয়ে যখন একটা বাচ্চা বের হয়ে আসতে চায়, তখন দেখা যায় তার মাসিকের রাস্তা, পেশেবের রাস্তা এক হয়ে যায়। এবং এই রকম অবস্ট্রাক্টেড লেবার নর্মাল ডেলিভারি তো হবেই না, সিজারের পরবর্তীও কিন্তু এই মেয়েটার 7 দিন পর থেকেই পেশাব ঝরতে থাকে। এবং যেটাকে আমরা বলি অবস্টেটিক ফিস্চুলা, এবং এইটার কারণেও কিন্তু আমাদের দেশের অনেক গ্রামের মেয়েরা প্রিভেনশনের কথা জানতে চাচ্ছিলাম। প্রিভেনশনের জায়গাটায় আসলে আমাদের বেশি জোর দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এই আর্লি ম্যারেজ প্রিভেনশনের জন্য আজকাল গভর্নমেন্ট থেকেও কিন্তু অনেক ইনিশিয়েটিভ নিয়েছে। তার মধ্যে কি, সেটা হচ্ছে যে লিগ্যাল কিছু অ্যাকশনেও কিন্তু যাচ্ছে সামাজিকভাবে। এবং আমরা যদি এই কিশোরী মেয়েদেরকে কিশোরী স্বাস্থ্য সেবা, যে স্বাস্থ্যের যে প্রজনন তন্ত্র, এটা সম্বন্ধে তাদের এডুকেশন লেভেল থেকে অ্যাওয়্যার করতে পারি, গ্রাম থেকে কিন্তু গ্রামেও কিন্তু উঠোন বৈঠক বলে একটা কথা হয়, সেখানেও কিন্তু কিশোরীকে না, কিশোরীর মাকে বোঝানো হয় যে আপনার এই কিশোরী মেয়েটাকে আপনি যদি এত আর্লি এজে বিয়ে দেন, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে। কাজে এইটা একটা গুরুত্বপূর্ণ। তারপরেও যদি সেই কিশোরী মাটা বা প্রেগনেন্ট হয়েও যায়, তাহলে গর্ভবতী অবস্থায় তাকে যেন অবশ্যই রেগুলার এন্টিনেটাল চেক আপ করা হয়, তার ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং
তার বাচ্চাটার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা, আইইউজিআর বাচ্চাও হতে পারে, এবং তার ডেলিভারিটা যেন অবশ্যই একটা ওয়েল ইকুইপড হসপিটাল ডেলিভারি হয়। ওকে ম্যাম, আমরা একটু অনলাইনে ম্যামকে আমরা আবারও অনলাইন থেকে হারিয়ে ফেলেছি, আন্তরিকভাবে দুঃখিত ফর দ্যাট। ওকে, সো প্রফেসর ডক্টর সুমাইয়া বারী ম্যাম, আপনার কাছে একদম শেষের দিকে আছি। সো একটা জিনিস একটু যদি বলতেন যে মায়ের মেন্টাল হেলথ আসলে এই গর্ভকালীন সময় কত ইম্পর্টেন্ট? খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশে আমি মনে করি যে এই মায়ের যে মেন্টাল হেলথ, এইটার মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আমরা বড়ই উদাসীন। সেটা ডাক্তার থেকে শুরু করে ঘরের মানুষরা সবার উচিত, যাদের বাসায় গর্ভবতী মা আছে তারা যেন প্রত্যেকে সেই গর্ভবতী মায়ের প্রতি একটু সহনশীল হয় এবং তাদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ করে গুরুত্ব দেন। ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই অনলাইনে যুক্ত ছিলেন আমাদের সাথে প্রফেসর ডক্টর পারভিন ম্যাম। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনার কাছে এবং আমাদের দর্শকদের কাছে, ঠিকঠাক মতো আমরা অনলাইনে ওনাকে কানেক্ট করতে পারিনি দেখে। প্রিয় দর্শক, আপনারা মোটামুটি আমাদের এই অনুষ্ঠান থেকে জানতে পারলেন যে আসলে গর্ভকালীন যে স্বাস্থ্য সমস্যা যেগুলো আছে সেগুলো আসলে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়, এবং যদি হয়েও যায় তাহলে কিভাবে সেটাকে ম্যানেজ করতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলথ ফর পিপলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।